হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে এসেছি এসএসসি জিডির 10 নম্বর ক্লাস নিয়ে। এসএসসি জিডি তোমরা 2025 এক্সাম দেবে, তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বা আগের যে 9খানা ক্লাস করেছি সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া এসএসসি জিডির আমরা যে প্রিভিয়াস ইয়ার যে ক্লাসগুলো করিয়েছি, যার প্লেলিস্ট তোমরা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবে, গেলে সেখানে কিন্তু দেখতে পাবে। তো সেই প্রিভিয়াস ইয়ারগুলো অবশ্যই করে নেবে। আজকে আমরা যেটা আলোচনা করব, এসএসসি জিডি 2024-এর যে এক্সামটা হয়েছে, এসএসসি জিডি এই 2024-এ যে এক্সামটা হয়েছিল 22/2/2024, তোমরা জানো আমরা 2024 সালের যে এক্সামটা হয়েছে সেই এক্সামের একের পর একটা শিফট ধরে ধরে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি। জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু আজকে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, যেগুলো বিস্তারিত আলোচনা দরকার। অবশ্যই তোমাদের বিস্তারিত আলোচনা দরকার, কারণ আমরা যে আলোচনাগুলো করাই, এমটিএস কেন বা জিডি কেন, প্রত্যেকটা এক্সাম, রিসেন্ট যে এমটিএস এক্সামটা চলে গেল ওখানে কিন্তু আমরা যে এক্সট্রা নোটসগুলো দিয়েছি সেই এক্সট্রা নোটস থেকে কিন্তু অনেক কোশ্চেন এসছে, অনেক কোশ্চেন এক্সট্রা নোটস থেকেই কিন্তু বেশিরভাগ তোমরা কিন্তু কমনটা পাবে। এই জন্য আমরা বিভিন্ন কোশ্চেনে যে সকল কোশ্চেনে এক্সট্রা নোটস দরকার আমরা দিয়ে থাকি। তো আজকে তোমরা এক্সট্রা নোটস পাবে। তো চলো দেখে নিই আজকে ক্লাসের প্রথম কোশ্চেনটা কী রয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ফৌজদারি কার্যবিধির প্রতিস্থাপনের লক্ষ্যে ড্যাশ দ্বারা প্রবর্তিত হয়েছিল। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ফৌজদারি কার্যবিধির প্রতিস্থাপনের লক্ষ্যে কার দ্বারা প্রবর্তিত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা কিন্তু প্রবর্তিত হয়েছিল। তো এটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন ছিল এটা। এরপরে চলছে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কী রয়েছে না, নিম্নলিখিত ব্যক্তিকে তাদের সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের সাথে মেলান। ব্যক্তির নাম দেওয়া রয়েছে, নিচে বাদ্যযন্ত্রের নাম দেওয়া রয়েছে, সেটা আমাদেরকে মেলাতে হবে। এস বালাচন্দর, অনুষ্কা শঙ্কর, আর হচ্ছে অনুষ্কা শঙ্কর, আর হচ্ছে কিষান মহারাজ। বলো। তো এদের মধ্যে এই যে 3টে নাম তোমরা দেখছো, যার মধ্যে কিন্তু খুবই ফেমাস একটা নাম রয়েছে, যেটা হচ্ছে কিষান মহারাজ। তোমরা যদি আমাদের এমটিএস ক্লাস করে থাকো তাহলে সেখানে কিন্তু নামটা অবশ্যই শুনে রাখবে, কিষান মহারাজ। কেন এখানে কোশ্চেন আসে যে কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এইরকমই কোশ্চেন আসে। তো এটা ভালো করে মনে রাখো, ইনি কিন্তু একজন তবলা বাদক, তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তারপরে দেখো এস বালাচন্দর, ইনি কিন্তু একজন বীণা বাদক, কি বীণা বাদক। আর হচ্ছে অনুষ্কা শঙ্কর, যিনি একজন সেতার বাদক। তাহলে অপশান এর সঙ্গে মিলটা হচ্ছে কার? 2 এর সঙ্গে 2 মিল আছে, বি এর সঙ্গে কার মিল রয়েছে? অনুষ্কা শঙ্করের সঙ্গে সেতার 3, আর হচ্ছে সির সঙ্গে 1। তাহলে A2 B3 C1 কোথায় রয়েছে? A2 B3 C1, সেটা অপশান নাম্বার 4-এ রয়েছে। তাহলে অপশান নাম্বার 4 হয়ে যাবে আমাদের সঠিক আনসার। 3 নম্বর দেখো, 2011 সালের পুরুষদের মধ্যে প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার 15+, প্রাপ্তবয়স্ক 2011 সালে আদমশুমারি অনুসারে সাক্ষরতার হার ড্যাশ ছিল, যা মহিলাদের ক্ষেত্রে ছিল 59.3। বলো। প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার ছিল 2011 সালে, মানে 15+, যারা তাদের কথা 78.8%। এরপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন। ভারতীয় নৃত্যে পারফরমেন্স বা গবেষণা অধ্যয়নে উৎকর্ষতা এবং অর্জনের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। ভারতীয় নৃত্যের ড্যাশ, মানে এই যে পুরস্কারগুলো, নিচে অবশ্যই অপশানগুলো দেখতে পাচ্ছ যে পুরস্কার, বিভিন্ন পুরস্কার রয়েছে। তো এই পুরস্কারের মধ্যে কোনটা ভারতীয় নৃত্য পারফরমেন্স বা গবেষণা অধ্যয়নের উৎকর্ষতা এবং অর্জনের স্বীকৃতি হিসাবে প্রদান করা হয় এই পুরস্কারটা? সেটা কি পুরস্কার? সেটা হচ্ছে মনোরমা ঠাক্কর পুরস্কার। অপশান নাম্বার 2 সঠিক আনসার। 5 নম্বর দেখো, রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি? পরোক্ষভাবে নির্বাচিত এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি, সেটা হচ্ছে 208
38। অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার 238। কোন রাজ্যের মন্ত্রিসভা 2023 সালের অক্টোবরে আবুয়া আবাস যোজনা একটি আবাস প্রকল্প অনুমোদন করেছে? 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা হয়ে যাবে ঝাড়খণ্ড। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার ঝাড়খণ্ড। 7 নম্বর দেখো, যে কোনো খেলা 0-0 শুরু হয় এবং টেনিসের 0 পয়েন্টকে ড্যাশ বলে। তো খেলাটা কিন্তু সবসময় যে কোনো খেলা, টেনিসের যে কোনো খেলা বা টেনিস বলো বা ফুটবল কেন, তো 0-0তেই তো খেলা হয়। তো এই টেনিসের যে 0 পয়েন্ট, এই 0 পয়েন্টকে ড্যাশ বলে। কি বলে না, এখন সেটাকে বলা হয় লাভ বলা হয়। 8 নম্বর দেখো, মন্দা ও হতাশার সময় যে বেকারত্ব ঘটে তাকে ড্যাশ বলা হয়। তো এটা হচ্ছে কি একটা অর্থনীতির কোশ্চেন, তাই তো? আমরা এমটিএস এক্সামের সময় একটা অর্থনীতিতে ক্লাস করেছিলাম, যেখানে 100খানা কোশ্চেন ছিল। সেই অর্থনীতির ক্লাসটা যারা করনি, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা করে নেবে। খুবই ইম্পর্টেন্ট, কেন এমটিএস বা জিডির ক্ষেত্রে অর্থনীতি থেকে কিন্তু কোশ্চেন আসে। তো তার জন্য বলছি, অবশ্যই ওই 100খানা কোশ্চেনের যে ক্লাসটা করিয়েছি সেই ক্লাসটা অবশ্যই তোমরা করে নেবে। তো এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4 সাইক্লিক্যাল বেকারত্ব বলা হয় এটাকে। যদি মন্দা সময় যে বেকারত্ব বা হতাশার সময় যে বেকারত্বটা ঘটে সেটাকে। বাকি যে বেকারত্বগুলো এখানে রয়েছে দেখো, ছদ্মবেশী বেকারত্ব যেটাকে বলা হয়, এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে কী হয়, প্রয়োজনের চেয়ে বেশি লোক কাজ করে। প্রায়শই উন্নয়নশীল দেশগুলিতে কৃষিক্ষেত্রে এটি দেখা যায়, প্রয়োজনের চেয়ে বেশি লোক কাজ করে। ফিকশনাল বেকারত্ব তখন ঘটে যখন কর্মীরা অস্থায়ীভাবে বেকার থাকে বা নতুন কাজ খুঁজতে থাকে, এটা ফিকশনাল বেকারত্ব। আর সিজনাল বেকারত্ব কি না, তখন ঘটে এটা যখন বছরের নির্দিষ্ট সময় লোকেরা বেকার থাকে, কারণ শ্রমের চাহিদা কম থাকে। যেমন কৃষিকাজ বন্ধ থাকায় মরশুম, কৃষি শ্রমিকরা সে সময় যদি কৃষিকাজ বন্ধ থাকে সে সময় কী করবে, কৃষি শ্রমিকরা বেকারই তো থাকবে না। তো তাহলে এই সিজনাল বেকারত্বটা তখন ঘটে যখন বছরের নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় লোকেরা বেকার থাকে। তো এবার দেখো 9 নম্বর কোশ্চেন। সম্প্রতি 2023 সালের জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল সম্প্রতি 2023? তিনি হচ্ছেন স্বামীনাথন জানকী রামানকে করা হয়েছিল। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক আনসার। 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? সবুজ বিপ্লব, দুটো অপশান রয়েছে এখানে। সবুজ বিপ্লবের সময় ঐতিহ্যবাহী কৃষিকাজ থেকে একক ফসল চাষে পরিবর্তন ছোট কৃষকদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। 2 হচ্ছে সবুজ বিপ্লবের একটি প্রভাব হলো কৃষিতে অতিরিক্ত মূলধন বিনিয়োগ। তো এখানে যে দুটো পয়েন্ট দিয়েছে, দুটো পয়েন্ট কিন্তু দুটোই ঠিক, একদম সঠিক পয়েন্ট। তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে সবুজ বিপ্লব সম্পর্কে এই দুটো কথা মনে রাখো। এরপর চলে যাও 11 নম্বর কোশ্চেনে। তার আগে তোমরা আমাদের যারা ক্লাস দেখছো, এই টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত নেই, অনেকে ক্লাস করে, ইউটিউবে ক্লাস করে, কিন্তু টেলিগ্রামে যুক্ত থাকে না। দেখেছি অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পিডিএফের জন্য বা কোনো কিছুর জন্য, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, কিন্তু যখন আমি বলছি যে আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত থাকো বা টেলিগ্রামে দেখো পিডিএফগুলো দিয়েছি, তখন বলে যে পিডিএফে মানে টেলিগ্রামের লিঙ্কটা পাঠাও। এই জন্য বলছি ক্লাস দেখো ক্লাসের ডেসক্রিপশানে চলে যাও, ওখানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। বা এই স্টাডি সাকসেস কোচিং সেন্টার, টেলিগ্রামে যাবে, স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ মারলে চলে আসবে, আমাদের চ্যানেলের লোগো দিয়ে চ্যানেলটা রয়েছে। তো সেটাতে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা ক্লাসের পিডিএফ পাবে, বিভিন্ন এক্সাম রিলেটেড, তোমাদের যে এই জিডির এক্সাম রিলেটেড কোনো যদি আপডেট থাকে সেখানে দেওয়া হবে। এছাড়া বিভিন্ন জবের রিলেটেড আপডেট সমস্ত কিছু আমাদের ওই টেলিগ্রামে দেওয়া হয়। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো। যারা এখনও যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও।
আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো, সবাই লাইক করেও ফেলেছো। তো চলো এবার 11 নম্বর কোশ্চেনটা দেখে নিই। সময়ের মৌলিক একক কী? সময়ের মৌলিক একক যেটা হচ্ছে সেকেন্ড হয়ে যাবে সঠিক আনসার। 12 নম্বর কোশ্চেন দেখো, টাকা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ুন। টাকা একটি সুবিধাজনক হিসাবে একক হিসেবে কাজ করে। সুবিধাজনক হিসাবের একক হিসেবে কাজ করে। সমস্ত পণ্য পরিষেবা মূল্য টাকার এককে প্রকাশ করা যায়। সমস্ত পণ্য ও পরিষেবা মূল্য টাকার এককে প্রকাশ করা যায়। তাহলে সঠিক বিবৃতি বা বিবৃতিগুলি চিহ্নিত করুন। দুটো বিবৃতি পড়েছো, বলো কোনটা সঠিক? দুটোই সঠিক, অপশান নাম্বার 3 হয়ে যাবে তাহলে এখানে সঠিক আনসার। 3 নম্বর, অন্ধ্রপ্রদেশের কোন নৃত্যের উদ্ভব হয়েছিল? অন্ধ্রপ্রদেশে উদ্ভব হয়েছিল কোন নৃত্য? কুচিপুড়ি নৃত্য, যেটা তোমাদের আগেই ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম। এই যে তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম, উত্তরপ্রদেশের কত্থক, অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, ওড়িশা ওড়িশি, কেরালার কথাকলি, আসাম সাত্রিয়া, কেরালার মোহিনীআট্টম, মণিপুরের মণিপুরি। তাহলে এই যে এগুলো দেখো রাজ্য আর নৃত্য দিয়ে দিয়েছি লিস্ট, ভালো করে পড়ে যাও। এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন, টিপু সুলতান ড্যাশ সালে মহীশূরের শাসক ছিলেন? টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হয়েছিলেন? 1782 সালে। ভারতের নিচের কোন রাজ্যে নংক্রেম উৎসব পালিত হয়? খুবই ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে এই নংক্রেম উৎসব, যেটা পালিত হয়ে থাকে কোথায়? মেঘালয়। উৎসব নিয়েও অলরেডি আমরা MTS এক্সামের সময় উৎসব নিয়েও ক্লাস করিয়েছি, সেই ক্লাসটাও কিন্তু যারা দেখোনি দেখে নেবে, জিডির এক্সামের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উৎসব, বাদ্যযন্ত্র, তাছাড়া হচ্ছে যেটা করালাম অর্থনীতি নিয়ে, এগুলো নৃত্যের যেগুলো রয়েছে এই সকল ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 16 নম্বরে দেখো, নিচের কোন ক্লাব আই লিগ 2023-24 খেলেছে? আই লিগ 2023-24 খেলেছে পাঞ্জাব এফসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব। আই লিগ জানো, এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাব তোমরা শুনেছো বা নাম, শুধুমাত্র অপশান নাম্বার 2 মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ 2023-24 খেলেছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? তো মৌলিক কর্তব্য নিয়ে বারবার তোমাদের বলে আসছি, আমি যবে থেকে ইউটিউবে ক্লাস শুরু করেছি জিকে এর ক্লাস নিয়ে তবে থেকেই আমি বলে আসছি মৌলিক কর্তব্য, তার জন্য আমি আলাদাভাবে ক্লাসও করেছি। MTS এক্সামের জন্য বা SSC যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। তো দেখো এটা সঠিক অ্যান্সার কী হবে, সবাই পারবে আশা করি। তো 51A হয়ে যাবে মৌলিক কর্তব্যের সাথে যুক্ত অনুচ্ছেদ। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? পঞ্চবার্ষিকী এটাও আলোচনা করেছি বারবার। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতির মধ্যে একটি হিসেবে আবির্ভূত হয়েছিল। আর দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উন্নয়নের কিছু গুরুত্বপূর্ণ সূচকের জন্য নিরীক্ষণযোগ্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তো এখানে দুটোই এখানে ঠিক, তাহলে 1, 2 উভয়ই ঠিক রয়েছে, তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 19 নম্বরে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন। 2023 সালের নভেম্বরে সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনাল কোন দুটি দল খেলেছিল? সৈয়দ মুশতাক আলী ট্রফি 2023-এর কথা বলেছে কিন্তু, সেটা হচ্ছে পাঞ্জাব এবং বরোদা খেলেছিল। যেখানে জয়লাভ করেছিল কে? না, যেখানে জয়লাভ করেছিল পাঞ্জাব। ঠিক আছে, এখন 24-এর খেলা চলছে সৈয়দ মুশতাক আলী ট্রফি। তোমরা জানো, যদি ক্রিকেটের যদি তোমরা ভক্ত হয়ে থাকো, যদি ক্রিকেট তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই জানবে তোমরা সৈয়দ মুশতাক আলী ট্রফি চলছে। তো 2023-24 সৈয়দ মুশতাক আলী ট্রফি ছিল সৈয়দ মুশতাক আলী ট্রফি 16তম সংস্করণ। আসর ভারতের একটি বার্ষিক T20 ক্রিকেট টুর্নামেন্ট। তো অনেক সময় কোশ্চেন আসে যে সৈয়দ মুশতাক আলী ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত? ভালো করে মনে রাখো, এটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। 2023-24 তাহলে বিজয়ী হয়েছিল কে? পাঞ্জাব। তো এই ছিল মোট আজকের ক্লাসের 20খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো
তো ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করছো না কেন? যারা লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে অবশ্যই যুক্ত হয়ে যাও।